ষাটের দশকে পুরো ভারতবর্ষে হিন্দিকেই রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়, কিন্তু ভারতের এক এক রাজ্যের মানুষ তো এক এক ভাষায় কথা বলতো। তাই এই নিয়ে এবার পুরো ভারতবর্ষে তোলপাড় শুরু হয়, বিশেষ করে তামিলনাড়ুতে। ছেলে মেয়ে আমজনতা সবাই রাস্তায় নেমে পড়ে হিন্দি বিরোধী আন্দোলনে, যার নেতৃত্বে ছিল বিক্রম এবং তার দল। বড় এক সরকারি আমলার মেয়েও তাদেরকে এই আন্দোলনে সাহায্য করেছিল। তবে সরকার এবং পুলিশ তো তাদের দমন করতে উঠে পড়ে লাগে। নিজেদের মাতৃভাষাকে বাঁচাতে বিক্রমরাও তাদের মতো করে লড়তে থাকে। তবে শেষ পর্যন্ত এই ছাত্রদের সাথে কি হয়েছিল, তারা কি পেরেছিল সরকারের বিরুদ্ধে গিয়ে তাদের এই লড়াইয়ে বিজয়ী হতে? সেটাই দেখব আজকের গল্প পারাশক্তিতে। সালটা 1959। সেই সময় তামিলনাড়ুর সমাজে বড় একটা পরিবর্তন চলছিল। মানুষ নিজের ভাষা, পরিচয় আর অধিকার নিয়ে সচেতন হয়ে উঠছিল, কিন্তু একই সাথে কেন্দ্রের দিক থেকে কিছু সিদ্ধান্ত আসছিল যেগুলো সাধারণ মানুষের কাছে অন্যায় মনে হতে থাকে, বিশেষ করে ভাষার ব্যাপারে। হিন্দি ও ইংরেজির প্রাধান্য বাড়তে থাকায় তামিল ভাষা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছিল। তাছাড়া উপর মহল থেকে এমন বলা হচ্ছিল যে প্রতিটা স্টেটে সবাই শুধু হিন্দি ভাষায় কথা বলবে, কিন্তু তামিল ভাষায় কথা বলার কেউ এই অবিচার কোনোভাবেই মেনে নিতে চায়নি। এর জন্য তারা সবাই মিলে রাজপথে নেমে যায় তাদের তামিল ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য। এই নিয়ে কি কি হয়েছিল সেটাই আমরা এখন গল্পের মাধ্যমে জানতে পারবো। 1959 সালে দেখা যায় একটা ট্রেন দিল্লি থেকে তামিলনাড়ু যাচ্ছিল। সেই ট্রেনের মধ্যে সরকারি অনেক ভিআইপি লোকজন ছিল, আর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা পুলিশের টিমও উপস্থিত ছিল। সেই টিমের হেড হলো তৎকালীন খুবই নীতিবান এবং শক্তিশালী পুলিশ অফিসার শচীন। অন্যদিকে আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। সে রেল লাইনের উপর একটা কাকতাড়ুয়া পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে থেকে সেই ট্রেনটা তুমুল গতিতে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ছেলেটার চোখে মুখে একেবারেই ভয়ের ছিটে ফোটা ছিল না। তাকে যখন ট্রেনের মাস্টার দেখতে পায় তখনই সে চেন টেনে দেয় যাতে সে তাকে বাঁচাতে পারে। আর চেইন টানার আওয়াজ শুনেই অফিসার শচীন তখন তাড়াতাড়ি দরজা দিয়ে সামনে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। আর এভাবে তখন সে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে যে তার সাথে হয়তো আরো অনেকে রয়েছে। তাই সে তখনই ভেতরে গিয়ে তার টিমের সকল পুলিশ অফিসারকে অ্যালার্ট করে দেয়। তাদেরকে বলে যে ভিআইপি বগিতে যেন কোনো অ্যাটাকার পৌঁছাতে না পারে, তাদেরকে যথাসম্ভব প্রোটেকশন দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ট্রেনটা থেমে যায়, আর তখনই সেই ছেলেটা সহ তার সাথে আসা আরো অনেকে মুখে কাপড় বেঁধে মশাল নিয়ে ট্রেনের উপর অ্যাটাক করতে শুরু করে। তার মানে শচীনের ধারণাই সঠিক ছিল। তাদেরকে দেখে তো ট্রেনে থাকা সাধারণ মানুষগুলো ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু তারা সবার কাছে গিয়ে বলতে থাকে যে তারা এখানে তামিল ভাষা নিয়ে লড়াই করতে এসেছে, শুধু এই ট্রেনটা থামানোর জন্য এসেছে। কাউকে আঘাত করার তাদের কোনো ইন্টেনশন নেই, তারা শুধু তাদের চাওয়াটা পূরণ করতে চায়। তাই তারা যেন এখান থেকে পালিয়ে যায়। সবাই তো তখন ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত ট্রেন থেকে নেমে পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সেই ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ট্রেনের মধ্যে থেকে তার সঙ্গে থাকা সবাইকে সেখান থেকে সুরক্ষিতভাবে নামিয়ে দেয়। এরপর তাদেরকে ট্রেন জ্বালিয়ে দেওয়ার জন্য বলে। আসলে এই সবকিছু তারা সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্যই করছিল, তবে এর জন্য যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকেও তারা খেয়াল রাখে। তো দেখা যায় ট্রেনের মধ্যে একসময় ভালো মতো আগুন ছড়িয়ে পড়লে ছেলেটা সেখান থেকে নেমে আসতে নেয়, কিন্তু তখনই অফিসার শচীন তাকে ধরে ফেলে। আর তাদের মধ্যে সেই সময় ভীষণ ফাইট হতে থাকে। লড়াই করার সময় ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য অফিসারের একটা আঙুলি কেটে দিয়েছিল, কারণ তাকে বেঁচে তো ফিরতে হবে। এরপরই সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আমাদের দেখানো হয় এই আক্রমণের ব্যাপারে সরকারি উপর মহলে শোরগোল পড়ে যায়। প্রাইম মিনিস্টার তখন তার অফিসে পুলিশ কমিশনার রাঘব এবং পুলিশ অফিসার শচীনকে ডাকে। রাঘব এই পুরো ব্যাপারটাকে প্রাইম মিনিস্টারের কাছে একটা নর্মাল আক্রমণ হিসেবেই তুলে ধরার চেষ্টা করে, কিন্তু শচীন প্রাইম মিনিস্টারকে জানায় যে এটা কোনো সাধারণ আক্রমণ ছিল না। হিন্দি নিউজ পেপারে ট্রেনের সরকারি চাকরির কথা উল্লেখ করা রয়েছে, কিন্তু তামিল নিউজ পেপারে এটা উল্লেখ করা নেই। আর এই জন্যই ছাত্ররা খেপে গেছে, আর এ কারণেই তারা এই আক্রমণটা করেছে। তাদেরকে খুব তাড়াতাড়ি এই ছাত্রদেরকে খুঁজে বের করতে হবে, তা না হলে এরা দেশের মধ্যে আরো অরাজকতা করতে থাকবে, পুরো দেশে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তবে এসব শুনে প্রাইম মিনিস্টার বলে যে তারা ভায়োলেন্সের মাধ্যমে তাদেরকে দমানোর চেষ্টা করবে না, তাদেরকে এমন কিছু করতে হবে
যাতে করে তাদের এই হিংস্রতা কমে যায়। এর জন্য প্রাইম মিনিস্টার তার পরবর্তী সংসদ আলোচনায় বলতে থাকে যে তারা এখনো পর্যন্ত হিন্দিকে সকল প্রদেশের উপর চাপিয়ে দিবে না, এখনো ইংলিশই ইন্ডিয়ার মানুষের জন্য রাষ্ট্রভাষা হয়ে থাকবে। ইংলিশকে রাষ্ট্রভাষা হিসেবে পেতে তামিলদের কোনো সমস্যা ছিল না, কারণ এমনিতেও তাদেরকে সব ক্ষেত্রে ইংলিশ শিখতেই হতো। আর প্রধানমন্ত্রীর দেওয়া এই আদেশ 1965 সাল পর্যন্ত কার্যকর থাকবে। তখন দেখা যায় আন্দোলনকারীরাও এটা বেশ ভালোভাবেই মেনে নেয়। তারা এই বিজয় পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমাদেরকে তখন সেই ছেলেটিকে দেখানো হয় যে কিনা জনবল গঠন করে সেই ট্রেনের উপর অ্যাটাক করেছিল। এই ছেলেটার নাম হচ্ছে বিক্রম। তো বিক্রম তার কলেজে চলে যায় আর সেখানে গিয়ে সবাইকে তাদের এই বিজয়ের কথা জানিয়ে দেয়। তার এই কথা শুনে সেখানে থাকা সকল ছাত্রছাত্রীরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা সবাই ক্লাস করা বাদ দিয়ে তখন বাইরে বেরিয়ে আসে আর তাদের এই জয় উদযাপন করতে থাকে। সবাই মিলে অনেক উল্লাস করছিল সেখানে। কিন্তু তখনই বিক্রমকে দেখানো হয়। সে সবার মধ্যে তার সবচেয়ে ভালো বন্ধু কার্তিককে খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে কার্তিককে কোথাও পাচ্ছিল না। আর তখনই সেখানে তাদের একজন বন্ধু দৌড়াতে দৌড়াতে আসে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে কার্তিক আগের দিন রাতে ট্রেনে আগুন লেগে মারা গেছে। এই কথা শুনে তো বিক্রম সেখানেই থমকে যায়, কারণ সে তো নিজে কার্তিককে তার সাথে করেই আন্দোলনের জন্য নিয়ে গিয়েছিল। আর সেখানেই যে কার্তিক এভাবে পুড়ে মারা গেছে এই ব্যাপারে তো তার কোনো কিছুই জানা ছিল না। বিক্রম তখন অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে কখনোই কারো ক্ষতি চায়নি। আর এর মধ্যে দিয়ে তার বন্ধুই ভাবে মারা যাবে তা তো সে কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে দেখানো হয় খবরে তখন ভিন্ন কথা বলা হচ্ছিল। এই আন্দোলনের বিষয়টা যেন বাইরে না বের হয়, এর জন্য খবরে ট্রেনে দুর্ঘটনার মাধ্যমে আগুন লেগে গেছে এটাই জানানো হয়। আর সেই দুর্ঘটনায় কার্তিক পুড়ে মারা গেছে এমনটা বলা হয়। বিক্রম তো এই কোনো কিছুই সহ্য করতে পারছিল না। তার এখন নিজের উপরেই প্রচন্ড রাগ হতে থাকে, কারণ সে তার বন্ধুকে প্রোটেক্ট করতে পারেনি। তাই সে তখনই কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে আর এই আন্দোলন করবে না, কারণ সে এভাবে আর কাউকে হারাতে পারবে না। তো এই ঘটনার পর থেকেই সে তার আন্দোলনের গ্রুপটাকে ভেঙে দিয়েছিল। অন্যদিকে তখন আমাদেরকে শচীনকে দেখানো হয়। সেদিন ট্রেনে মারামারির সময় বিক্রমের হাতে শচীনের একটা আঙুল কেটে গিয়েছিল। আর এটা নিয়েই শচীন তখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার তো বিক্রমের উপর অনেক বেশি রাগ হয়, কারণ আঙুল চলে যাওয়ার কারণে তার ওই হাত অলমোস্ট অচল হয়ে গিয়েছে। তাছাড়া ট্রেন ইনসিডেন্টের পর থেকে তার ডিপার্টমেন্টের কেউ আর তাকে সম্মানও করে না, কারণ সে নিজেও তামিল ভাষায় কথা বলতো। ডিপার্টমেন্টের সবাই মনে করে যে শচীনও হয়তো তামিলদের পক্ষে। তার উপরে সে আবার ওই আক্রমণকারীর একজনকেও ধরতে ব্যর্থ হয়েছিল। তাই সবাই এখন আরো মনে করছে যে বিক্রম আসলেই তামিল আন্দোলনকারীদের পক্ষে। আর এই সবকিছু হয়েছে ভাষা আন্দোলনের লিডার বিক্রমের কারণে। তাই এই সবকিছু নিয়ে শচীনের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে যে সে যে করেই হোক এই আন্দোলনের নেতা বিক্রমকে খুঁজে বের করবে আর তার উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর দেখানো হয় আরো কয়েক বছর কেটে যায়। গল্প শুরু হয় 1964 সাল থেকে। আমাদেরকে শুরুতেই বিক্রমকে দেখানো হয়। তার বর্তমান জীবন এখন কেমন কাটছে সেটা আমরা দেখতে পাই। বিক্রম সবসময় পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, কিন্তু মাঝপথেই তার বাবা মারা যায়। এর জন্য তার বাবা ট্রেনের যে ডিপার্টমেন্টে কাজ করত, বিক্রম পড়াশোনা ছেড়ে দিয়ে এখন সেই ডিপার্টমেন্টেরই কাজ করতে শুরু করে দেয়। তার বাবা ট্রেনের একজন সাধারণ শ্রমিক ছিল যে কিনা কয়লা ইঞ্জিনে দেওয়ার কাজ করত। এই কাজটাই বিক্রমকে দেওয়া হয়। সেও খুব নিষ্ঠার সাথে অনেক কষ্ট করে কাজটা করে যেতে থাকে। এই কঠিন কাজটা সে শুধু একটা কারণেই করে, তার একমাত্র ছোট ভাই অভির জন্য। বিক্রম নিজে একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হলেও ছোট ভাই অভির পড়াশোনার জন্য এবং তাকে একদিন বড় ইঞ্জিনিয়ার হিসেবে দেখার জন্যই নিজের পড়াশোনা বিসর্জন দিয়েছে আর এত কঠিন একটা কাজে যোগ দিয়েছে। কাজটা তার একদমই পছন্দ না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের এই কষ্টকর চাকরিটা সে গ্রহণ করেছে, কারণ এছাড়া যে তার আর কোনো উপায় নেই। তাকে যে করেই হোক টাকা ইনকাম করতে হতো, আর আপাতত এই একটা পথই এখন খোলা ছিল। তো এই সময় একদিন দেখানো হয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হঠাৎ করেই একদিন মারা যায়। তার মৃত্যুর পরে নতুন করে নির্বাচন হয় আর লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কিন্তু লাল বাহাদুর ক্ষমতায় আসার সাথে সাথে সে আবারও সম্পূর্ণ ভারত জুড়ে একমাত্র হিন্দিকেই সবার মুখের ভাষা করার চেষ্টা করেন। তাছাড়া তখনকার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কথা শোনা একজন তালমাতাল পুতুল। তাই সে হিন্দি চাপানোর বিরুদ্ধে যেন তামিলনাড়ুতে বড় কোনো আন্দোলন না হয় সেই বিষয়টা নিয়ে ভালোভাবে নজরদারি করতে থাকেন। কিন্তু এমন কড়া নজরদারির পরিস্থিতিতেও একজন
উদ্যমী ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে বিক্রমের ছোট ভাই অভি, যে কিনা ঠিক তার বড় ভাই বিক্রমের মতোই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। সে তার ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ছাত্রদেরকে একত্রিত করে আর তাদের সামনে ঘোষণা দেয় যে তামিলনাড়ুতে যদি আবার হিন্দি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা সবাই মিলে তার ফলাফল করবে ভয়াবহ। সরকারের কাছে তাদের এই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্যই প্রথমে তারা সবাই মিলে একটা পোস্ট অফিস পুড়িয়ে দেয় আর সেই অফিসের চারিদিকে লিখে রাখে এই আন্দোলনের আগুন ছড়িয়ে যাক। মুহূর্তের মধ্যে এই পোস্ট অফিস জ্বালানোর খবর কেন্দ্রের কাছে পৌঁছে যায়। তখন তাদের মনে হয় যে তামিলনাড়ুতে খুব শীঘ্রই আবারও ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়ে যেতে পারে, আর সেই আন্দোলন দমন করতে হলে তাদেরকে একটা শক্তিশালী পুলিশ টিম গড়ে তুলতে হবে। তখনই সেখানে বিশ্বস্ত এবং শক্তিশালী অফিসার অর্থাৎ শচীনকেই আবারও তামিলনাড়ুতে পাঠানো হয়। আসলে শচীনও ঠিক এই মুহূর্তের জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিল, কারণ কয়েক বছর আগে তামিলনাড়ুর ভাষা আন্দোলনের নেতা যে বিক্রম তাকে পরাজিত করেছিল এবং যার জন্য তার হাতের একটা আঙুল হারাতে হয়েছিল, তার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল এটাই। তাছাড়া বিক্রমের জন্যই তার নিজের ডিপার্টমেন্টের লোকেরা তাকে দেশদ্রোহী হিসেবে দেখতে শুরু করেছিল। তাই সে বিক্রমের উপর বদলা নেওয়ার জন্যই তামিলনাড়ুতে ডাক পাওয়ার সাথে সাথে আর এক মুহূর্ত দেরি করেনি, সোজা এখানে চলে এসেছে। তো এখানে আসার পরে পোস্ট অফিস পুড়ে যাওয়ার খবর শুনে শচীন ভাবতে থাকে যে হয়তো এই কাণ্ডের পেছনেও পুরনো আন্দোলনের নেতা বিক্রমেরই হাত রয়েছে। আর এই সন্দেহ করেই সে তখন ঘটনাস্থলে চলে আসে। কিন্তু এখানে এসে সমস্ত ঘটনা খতিয়ে দেখার পর শচীন এই ব্যাপারে শিওর হয়ে যায় যে এই কাজটা কোনোভাবেই বিক্রমের কাজ হতে পারে না, কারণ বিক্রমের আক্রমণের ধরনের থেকে এটা একেবারেই আলাদা ছিল। আর বিক্রমের আক্রমণের ব্যাপারে তো শচীন খুব ভালো করেই জানে। এদিকে আমাদেরকে দেখানো হয় সেই পোস্ট অফিসের কাছে তখন বিক্রমও পৌঁছে যায়। বিক্রম তো এই আন্দোলন অনেক আগেই ছেড়ে দিয়েছিল, যখন তার সবচেয়ে ভালো বন্ধু মারা যায়। সেই পোস্ট অফিসের কাহিনী জানার পরে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার ভয় হতে থাকে যে সেই আন্দোলন হয়তো আবারও শুরু হয়ে গেছে, আবারও হয়তো কোনো স্টুডেন্টের জীবন যেতে পারে। বিক্রম আরো বেশি ঘাবড়ে যায় যখন সে বুঝতে পারে যে এই পোস্ট অফিস জ্বালিয়ে দেওয়ার পেছনে কোনো না কোনোভাবে তার ভাইয়েরই হাত থাকতে পারে। তাই তখন এই সব আন্দোলন ছেড়ে দেওয়া বিক্রম এটা নিয়েই ভাবতে থাকে যে কিভাবে এই সবকিছু থেকে সে তার ভাইকে প্রোটেক্ট করতে পারবে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তখনই তার ভাইয়ের কলেজে পৌঁছে যায়। ছোট ভাইকে এমন আন্দোলন করার জন্য সে অনেক বকা দিতে থাকে, কিন্তু অভি তো তখন তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে বারবার বলতে থাকে যে তারা এভাবে তামিলনাড়ুর মানুষদের উপর অন্যায় চাপিয়ে দেওয়া আর সহ্য করতে পারবে না, অনেক হয়েছে। বিক্রম তখন খুব ভালো করে বুঝতে পারে যে যেই পথে আগে সে হেঁটেছিল তার ছোট ভাইও এখন সেই একই পথেই হাঁটছে। তাই সে তখন ভীষণ ভয় পেয়ে যায় আর তার ভাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সে যেন তার মাথা ছুঁয়ে প্রমিস করে যে এরপরে সে আর কোনো আন্দোলনের ঝামেলায় জড়াবে না। তার কাছে পড়াশোনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে যেন ঠিকভাবে ইঞ্জিনিয়ারিংটা শেষ করে আর একজন ভালো অফিসার হয়। এই বলেই তখন বিক্রম তার ভাই অভির কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে নেয়। কিন্তু অভি তো তার কথা একদমই মানতে চাচ্ছিল না। তবে বড় ভাইকে সে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার কথা আর ফেলতেও পারে না। তো এখানে আরেকটা বিষয় হলো, একসময় হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যেই নেতা ভয়ঙ্কর ভয়ঙ্কর আন্দোলন করেছিল সেই যে অভির নিজের বড় ভাই ছিল, এই সত্যটা অভি এখনো পর্যন্ত জানতো না। তো এরপর থেকে স্বাভাবিকভাবেই একদিকে ছোট ভাইয়ের জীবন এবং অন্যদিকে বড় ভাইয়ের জীবন চলতে থাকে। বিক্রম এখনো পর্যন্ত রেলওয়ে ডিপার্টমেন্টে শুধু কয়লা দেওয়ার কাজই করে যাচ্ছে। এই কাজ করতে করতেই বিক্রম একটাই স্বপ্ন দেখে যে যে করেই হোক একদিন তাকে রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসার হতে হবে। তার এই স্বপ্ন আরো বেশি প্রবল ইচ্ছায় পরিণত হয় যখন কিনা তার কাছে সরকার থেকে রেলওয়ে অফিসার হওয়ার জন্য ইন্টারভিউ এর অফার আসে। বিক্রম তখন ভাবতে থাকে যে তাকে যে করেই হোক এই ইন্টারভিউতে পাশ করতেই হবে, কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য তাকে হিন্দি শিখতে হবে। সে এর আগেও অনেকবার হিন্দি শেখার চেষ্টা করেছিল, কিন্তু কখনোই সে ঠিকভাবে হিন্দি বলা শিখতে পারেনি। এবার ইন্টারভিউতে পাশ করার জন্য তাকে হিন্দি শিখতেই হবে, আর তাকে হিন্দি শিখিয়ে দেওয়ার দায়িত্ব নেয় তাদের ঠিক সামনের বাড়িতে থাকা এমপির মেয়ে রত্নমালা। ছোটবেলা থেকে বিক্রম এবং রত্নমালা একে অপরের সাথে বন্ধু হিসেবে বড় হয়েছে। এরপর তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তারা দুজনই একে অপরকে পছন্দ করত, কিন্তু ওইভাবে স্বীকার করত না যে তাদের মধ্যে প্রেম আছে। কিন্তু আবার দুজন একে অপরের সাথে ঝগড়াও করত। তো রত্নমালা বিক্রমকে মন দিয়ে হিন্দি শেখাতে শুরু করে দেয়। কিন্তু আমাদেরকে দেখানো হয় বিক্রমকে হিন্দি শেখানোর পাশাপাশি রত্নমালা আরো একটা কাজ করত।
তার বাবা যেহেতু একজন মিনিস্টার ছিল, তাই সে তার প্রভাব খাটিয়ে এক প্রকার গুপ্তচরের মতো করেই তার বাবার কাছে আসা গোপন সকল সরকারি তথ্য চুপি চুপি জেনে নিত। এরপর সেই তথ্য নিয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া বিক্রমের ছোট ভাই অভিকে সেই তথ্যগুলো দিয়ে দিত। এর থেকে আমরা বুঝতে পারি যে অভি যতই বিক্রমকে প্রতিজ্ঞা করুক না কেন, সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন থেকে কোনোভাবেই নিজেকে সরিয়ে রাখতে পারেনি। সে তার ভাইয়ের চোখের আড়ালে তার কলেজের দলের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তো রত্নমালার কাছ থেকে পাওয়া তথ্যের কারণে অভি নতুন করে হিন্দি বিরোধী আন্দোলন শুরু করে দেয়। এভাবেই সবকিছু চলতে থাকে। এরপর আমাদেরকে আবারও বিক্রমকে দেখানো হয়। অনেকদিন অনেক কষ্ট করে হিন্দি শেখার পরে ফাইনালি তার দিল্লি গিয়ে ইন্টারভিউ দেওয়ার দিন চলেই আসে। ইন্টারভিউয়ের জন্য অনেক পড়াশোনা করে সে, আর হিন্দিও খুব ভালোভাবে শেখে, আর অনেক ভালো একটা প্রস্তুতি নিয়েই সে দিল্লিতে পৌঁছে যায়। কিন্তু তখন দেখানো হয় বিক্রম যখনই দিল্লি স্টেশনে ট্রেন থেকে নামে, তখনই তার দেখা হয় আর একজন ছাত্রের সাথে, যে কিনা ট্রেনের অফিসার হওয়ার জন্যই এখানে বিক্রমের মতো ইন্টারভিউ দিতে এসেছে। কিন্তু দেখা যায় ছেলেটা অনেক বেশি ঘাবড়েছিল, তাই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে তার হাত থেকে ফাইলপত্র পড়ে যায়। তাই সে সবকিছু গুছিয়ে নিতে থাকে। বিক্রমও তখন তাকে সেসব গুছিয়ে নিতে সাহায্য করে, কিন্তু সে তার কলম খুঁজে পাচ্ছিল না। তখন বিক্রম তার নিজের কলমটা ছেলেটার পকেটে দেয় আর বলে সে যেন ইন্টারভিউটা খুব ভালো করে দেয়। বিক্রম তাকে অল দ্য বেস্টও জানায়। ছেলেটাও ইন্টারভিউ দিতে চলে যায়, আর এরপরে বিক্রমকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। বিক্রম ইন্টারভিউ দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ইন্টারভিউ বোর্ডের সদস্যরা বিক্রমকে হিন্দিতেই একের পর এক কোশ্চেন করতে শুরু করে। বিক্রম হিন্দি শিখে আসলেও উত্তর ভারতের মানুষের মতো করে সে সাবলীল এবং পরিষ্কারভাবে হিন্দি বলতে পারছিল না। মাঝে মাঝে তার কথা একটু আটকে যাচ্ছিল, আর এই কারণেই ইন্টারভিউ বোর্ড তাকে সেখানেই রিজেক্ট করে দেয়। বিক্রম সবগুলো প্রশ্নের সঠিক জবাব দিয়েছিল, কিন্তু তারপরেও হিন্দি ঠিকভাবে বলতে না পারার কারণে তাকে রিজেক্ট করে দেওয়া হলো। এই রিজেকশন বিক্রমকে অনেক কষ্ট দেয়। সে তো কিছুতেই এটা মেনে নিতে পারছিল না, তাই সে অনেক বেশি হতাশ হয়ে বাড়ি ফেরার জন্য স্টেশনে চলে আসে। কিন্তু আমাদেরকে দেখানো হয় ঠিক সেই সময় সেই রেলওয়ে স্টেশনে মুখ্যমন্ত্রী এসে পৌঁছায়। সেখানে একজন ছাত্র মুখ্যমন্ত্রীর পায়ে পড়ে কান্নাকাটি করতে থাকে। সে মুখ্যমন্ত্রীকে বলতে থাকে যে সে যেন দয়া করে দেশ জুড়ে হিন্দিকেই একমাত্র প্রধান ভাষা করার এই পরিকল্পনাটা বাতিল করে দেয়, কারণ আজ তার হিন্দি ঠিকমতো না জানার কারণে সে পরীক্ষায় পাশ করেও চাকরি পেল না। ইন্টারভিউতে সে ফেল করেছে। তার এবং তার পরিবারের জন্য এই চাকরিটা পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু আজ শুধু হিন্দি না জানার কারণে তার সমস্ত কষ্ট বিফলে গেছে। মুখ্যমন্ত্রী যেন কিছু একটা করে, সে যেন কেন্দ্রীয় সরকারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। দেখা যায় এই ছাত্র আর কেউ নয়, বরং বিক্রম যাকে নিজের কলমটা দিয়ে দিয়েছিল সেই ছেলেটাই। তাকে তো সে চাকরি পাওয়ার জন্য অল দ্য বেস্টও জানিয়েছিল, আর সে এখন মুখ্যমন্ত্রীর পায়ে পড়ে কান্নাকাটি করছে, কারণ তারও যে চাকরিটা হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী ছেলেটাকে বলতে থাকে যে তার পা ধরে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না, এখনো সময় আছে। তারা সবাই যেন ঠিকমতো হিন্দিটা শিখে নেয়, কারণ ভবিষ্যতের ভারতে শুধুমাত্র একটাই ভাষা থাকবে, আর তা হলো হিন্দি। এই সবকিছু তখন বিক্রম নিজের চোখের সামনেই দেখছিল। এর কিছুক্ষণ পরেই দেখানো হয় মুখ্যমন্ত্রী যখন ছেলেটাকে কোনো পথ না দিয়েই সেখান থেকে চলে যায়, তখন ছেলেটার কোনো পথ খুঁজে না পেয়ে নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দেয়, আর সেখানেই তার জীবন দিয়ে দেয়। এই ঘটনাটা বিক্রমকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। সে যেন তার চোখের সামনে তার সেই বন্ধুকে পুড়ে যেতে দেখতে পারছিল। তার এসব আর সহ্য হচ্ছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় মাদুরাই, অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নির্দেশে ঘোষণা করে যে এরপর থেকে তামিলনাড়ুতে সবকিছু হিন্দিতে চলবে। সবাইকে হিন্দিতে কথা বলতে হবে, সব ক্ষেত্রে হিন্দির ব্যবহার করতে হবে, আর হিন্দিই হবে সবার একমাত্র প্রধান ভাষা। ঠিক আমাদের উপর পাকিস্তানিরা যেমন উর্দু চাপিয়ে দিয়েছিল, সেরকম ভাবেই তামিলনাড়ুর লোকেদের উপর এই হিন্দি চাপিয়ে দেওয়া হয়, আর তাদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। দেখা যায় এই ঘোষণা দেওয়ার জন্য সেখানে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভার এই কথাবার্তা শুনে তখন সেখানে বিক্রমের ছোট ভাই অভি তার পুরো ছাত্র বাহিনীকে সঙ্গে করে নিয়ে সেই জনসভায় হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কালো পতাকা উত্তোলনের আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়। এই খবরটা তখন জানতে পারে সেই পুলিশ অফিসার সচিন। সে তো জনসভায় ছাত্র আন্দোলন সংঘটিত হতে পারে এটা জেনে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এসব শোনার পর সে ধারণা করে যে আন্দোলনে বিক্রম থাকতে পারে, আর এর জন্য সে তখনই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর মনে মনে ভাবতে থাকে যে বিক্রম যদি কোনোভাবে সেখানে আসে তাহলে আজকেই সে তার প্রতিশোধ নিয়ে ছাড়বে।
তো কিছুক্ষণ পরই দেখা যায় শচীন সেই জনসভায় চলে আসে আর তার পুরো পুলিশ টিম নিয়ে আন্দোলনকারীদের আক্রমণের জন্য অপেক্ষা করে থাকে যে তারা আসলেই পুলিশরা আটক করবে। এদিকে আমাদেরকে অভিকে দেখানো হয় সে তার ছাত্রবাহিনীকে নিয়ে ওই জনসভায় অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছিল। তারা একে একে প্রথমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর এরপর কালো পতাকা উত্তোলন করে তাদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। ঠিক তখনই শচীন তার পুরো পুলিশ বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালাতে শুরু করে দেয়। সেখানে তার একজন লোক যখন অভিকে মারার জন্য এগিয়ে আসে ঠিক তখনই তার হাতে এসে আঘাত করে একটা বোতল। এতে তো সবাই অবাক হয়ে যায়, অভিসহ সবাই তখন উপরের দিকে তাকায় বোতলটা কে ছুঁড়েছে এটা দেখার জন্য। আর এই দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। দেখা যায় উপরে একটা বিল্ডিং এর ছাদের উপর দাঁড়িয়ে বিক্রম সেই বোতল ছুঁড়ে মেরেছে। কিছুক্ষণ আগেই বিক্রমের চোখের সামনে যে একজন ছাত্র জীবন দিয়েছে সেটা দেখার পর বিক্রম খুব ভালো করে বুঝে গেছে যে এইভাবে আর চুপ করে থাকলে কোনো লাভ হবে না। সরকার তাদেরকে পেয়ে বসেছে, তাই এখন তাদের পরিচয় এবং তাদের ভাষা ফিরিয়ে আনতে না পারলে তাদের বেঁচে থাকার কোনো অধিকারও থাকবে না। আর এই উপলব্ধির সাথেই বিক্রম তখন আবারও হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিল্ডিং এর উপর থেকে সে এবার নিচে নেমে আসে আর আবারও ঠিক আগের মতোই তার মুখে কাপড় বেঁধে নেয়। তাকে এভাবে দেখে তো অভি অনেক খুশি হয়ে গিয়েছিল যে যাক তার ভাইও তার সাথে আছে। আর যেই জনসভায় মুখ্যমন্ত্রী এসে ঘোষণা দিতে চেয়েছিল যে এবার থেকে হিন্দিই হবে সবার প্রধান ভাষা, সেই জনসভাকেই এই ছাত্রবাহিনী একেবারে ভেঙে দেয়। বিক্রম নিজেই তখন অভির দিকে সেই কাচের বোতলগুলো এগিয়ে দিয়েছিল আর পুলিশ যেই লোকগুলোকে এনেছিল আন্দোলনকারীদেরকে মারার জন্য তারা সবাই মিলে তখন তাদেরকে মারতে শুরু করে। পুলিশরাও তো তাদের সাথে পেরে উঠছিল না। এরপর সবাইকে পরাস্ত করা শেষে তারা সেখানে কালো পতাকা উত্তোলন করে। যে কোনো দেশের ছাত্রদেরকেই আসলে খেপিয়ে দেওয়া ভালো নয়। তারা একবার যদি খেপে যায় তাহলে তো সরকারকেও নাড়িয়ে দিতে পারে। যখন এই সবকিছু হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই অনেক বড় একটা সত্য প্রকাশিত হয়। অভি অবশেষে জানতে পারে যে তার নিজের ভাই আসলে তামিলনাড়ুর ভাষা আন্দোলনের নেতা ছিল। তো সবার সামনে তখন বিক্রম দাঁড়িয়ে জোর গলায় বলতে থাকে যে তামিলনাড়ুতে যদি সাধারণ মানুষের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হয় তাহলে চারিদিকেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়বে। এই ঘোষণা দিয়ে সেখানে হিন্দি বিরোধিতার প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর আমাদেরকে দেখানো হয় অফিসার শচীন সেখানে বিক্রম আর তার দলকে ধরার জন্য ছড়িয়ে পড়ে। তবে সেই সময় বিক্রম কোনোভাবে তার ভাই এবং বাকি ছাত্রদেরকে সেখান থেকে সঠিক সময়ে পালাতে সাহায্য করে। এটা করার সময় বিক্রমের সেখানে রত্নমালার সাথেও দেখা হয়ে যায়। সেও এখানে অভির সাথেই আন্দোলন করতে এসেছিল, কিন্তু তখন যেহেতু এ ব্যাপারে কথা বলার কোনো সুযোগ ছিল না তাই বিক্রম আর কিছু না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঠিক সেই সময় দেখা যায় সেই জায়গাতেই বিক্রমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকা পুলিশ অফিসার শচীন চলে আসে। সে তো এখনো পর্যন্ত বিক্রম আসলে কে ছিল এই ব্যাপারে জানতো না, কারণ সে তো কখনো বিক্রমের চেহারাই দেখতে পারেনি। তবে আজ এই আন্দোলনকারীদের প্যাটার্ন দেখে সে খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় যে এখানে নিশ্চয়ই বিক্রম এসেছিল, অর্থাৎ বিক্রম আবারও এই আন্দোলনে ব্যাক করেছে। এরপর আমাদেরকে দেখানো হয় তারা যখন সেখান থেকে চলে এসেছিল তখন রত্নমালা বিক্রমের উপর একটু অভিমানী করে, কারণ তারা এত বছর ধরে একে অপরকে চেনে আর একে অপরের জন্য দুজনই অনেক বেশি স্পেশাল। তারপরেও বিক্রম কেন তাকে তার তামিলনাড়ু আন্দোলনের লিডার হওয়ার কথা জানায়নি এটা নিয়ে তার মন খারাপ হয়। সে খুব বেশি অভিমান করে বিক্রমের সাথে কোনো কথাই বলতে চায় না। তখন অভি বিক্রমকে বলতে থাকে যে সবাই তো আর তার ভাইয়ের মতো হয় না যে সকল ভুলের জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আর তাছাড়া সে যেন রত্নমালার রাগ ভাঙানোর জন্য তার সাথে তেলুগু ভাষায় কথা বলে, কারণ রত্নমালার মাতৃভাষা ছিল তেলুগু। যাক, তার কথা শুনে বিক্রম তেলুগু ভাষায় রত্নমালার কাছে ক্ষমা চায়। রত্নমালাও তো এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তাকে ক্ষমা করে দেয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে তখন দেখানো হয় একজন ছাত্র এসেই অভি এবং তার দলকে জানাতে থাকে যে আগের দিন তারা যেই আন্দোলন করতে গিয়েছিল সেখানে পুলিশ তাদেরকে মারার জন্য গুন্ডা নিয়ে এসেছিল। গুন্ডা তাদেরকে অনেক মারধর করে আর যার জন্য তাদের দুজন আন্দোলনকারী স্টুডেন্টও মারা গেছে। এই কথা শুনে তো তখন অভি অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তারা আর কোনো শান্তিপূর্ণ আন্দোলন করবে না, অনেক হয়েছে। কাল রিপাবলিক ডে, তাই তারা আবারও রাজপথে নেমে মিছিল করবে আর তাদের সাথে হওয়া এই অন্যায়ের বিচার চাইবে।
কিন্তু এই কথা শুনে বিক্রম অভির কাছে যায় আর বলতে থাকে যে রিপাবলিক ডেতে যদি তারা আন্দোলন করার জন্য রাজপথে নামে তাহলে পুলিশ তাদেরকে গুলি করবে, কারণ তখন তাদের কাছে একটা বাহানা থাকবে যে আজ রিপাবলিক ডে, এই দিনে ছাত্ররা আন্দোলন করেছে, তাই তারা দিনটা নষ্ট না হতে দেওয়ার জন্যই গুলি করেছে। তাই তাদেরকে এখন বুঝে শুনে কাজ করতে হবে, হুট করে কোনো ডিসিশন নিলে চলবে না, এতে তাদেরই ক্ষতি। তাছাড়া সবসময় অহিংসা আন্দোলনই জয়ী হয়ে থাকে, এই জন্য তারা এরপর আর কোনোভাবেই কোনো হিংসাত্মক আন্দোলনে নামবে না। সরকারের কাছ থেকে আইনি অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তারা আন্দোলন করবে। আর সরকারের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি আনার জন্য বিক্রম নিজে যাবে, আর সেই অনুমতি নিয়ে আসা পর্যন্ত অভি যেন কোনো রকম আন্দোলনে অংশগ্রহণ না করে। এ কথা বলেই বিক্রম অভির কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে নেয়। অভিও তখন বলে যে ঠিক আছে, তারা তার কথা মতোই কাজ করবে, আর আজ থেকে সেই হলো তাদের নেতা। বিক্রম যা বলবে তারা সেটাই মানবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে শচীনকে দেখানো হয়। সে জানতো যে কালো পতাকার ওই আন্দোলনে দুজন ছাত্রের জীবন যাওয়ার কারণে আন্দোলনকারীরা হয়তো রিপাবলিক ডেতেই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, তারা আন্দোলনে নামবে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে যে ছাত্ররা এই আন্দোলন আরো কিছুদিন পরে নিয়ে গেছে। সে তখন খুব ভালো করে বুঝতে পারে যে যেহেতু এই দিনে ছাত্রদের উপর গুলি করা হতে পারে, এর জন্যই তারা বুদ্ধি খাটিয়ে এমনটা করেছে। কিন্তু তারা যখনই আন্দোলন করতে আসুক না কেন, সে তাদেরকে দমানোর জন্য আর আসল নেতাকে মারার জন্য সরকারের থেকে ডিরেক্ট শুট আউটের অনুমতি নিয়ে নিবে। তাছাড়া বাকিদের উপরে টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো দিয়ে আক্রমণ করার ব্যবস্থাও করে রাখবে। সে তো এবার একদম হাত ধুয়ে বিক্রম এবং তার দলের পেছনে পড়ে গিয়েছিল। বিক্রম এদিকে সরকার থেকে একটা মিছিলের পারমিশন নেওয়ার জন্য চলে যায়, কিন্তু অন্যদিকে অভি তার দলকে নিয়ে রাজপথে একটা শান্তিপূর্ণ শোকের মিছিল করার জন্য প্রস্তুতি নেয়। যদিও বিক্রম তাকে কোনো প্রকার মিছিল করতে মানা করেছিল, তবুও অভি তার কথা না শুনে এই মিছিল করতে রাজপথে নেমে পড়ে। তারা মূলত এখন পুলিশ স্টেশনের সামনে গিয়ে সেখানে তাদের দুজন স্টুডেন্ট মারা যাওয়ার জন্য বিচার চাইবে। তখনই অন্যদিকে আমাদেরকে শচীনকে দেখানো হয়। সে জেনে গিয়েছিল যে মিনিস্টারের মেয়ে রত্নমালা এই তামিল ভাষা আন্দোলনে যোগ দিয়েছে, তাই সে তখন সরাসরি মিনিস্টারের বাসায় পৌঁছে যায় আর তাকে ব্ল্যাকমেইল করে বলে যে তার মেয়ে এই ভাষা আন্দোলনে যোগ দিয়েছে এবং এর শাস্তি হিসেবে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। কিন্তু সেই বিষয়টা সবার থেকে লুকিয়ে রাখবে, যদি কিনা মিনিস্টার কোনোভাবে উপর মহল থেকে তাকে একটা অনুমতি আনিয়ে দিতে পারে। সেটা হলো কালকে 144 ধারায় আন্দোলনকারীদের উপর আক্রমণ করার অনুমতি, যাতে করে শচীন তাদের উপর গুলি বর্ষণ করতে পারে। আর এই কারণেই শচীন পারমিশন চায়। মিনিস্টারের হাতে তখন করার কিচ্ছু ছিল না, তাই সে তখন মুখ্যমন্ত্রীকে কল করে আর এমন পারমিশন দিয়ে দেওয়ার জন্য বলে। মুখ্যমন্ত্রীও তখন তার কথা শুনে পারমিশন দিয়ে দেয়। শচীন এমনটা করলে সবকিছুর রত্নমালা দেখে নেয়, তাই সে আর এক মুহূর্ত দেরি করে না, তখনই বাসায় থাকা টেলিফোন দিয়ে অভিকে কল করে আর সবটা জানানোর চেষ্টা করে। কিন্তু তার বাবা তাকে এই সব কিছু থেকে দূরে রাখার জন্য তাকে তার রুমেই লক করে দেয়, যাতে সে কোনোভাবে কিছু করতে না পারে। কিন্তু তারপরেও সে যে কোনোভাবে বিক্রম বা অভির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার কাছে তো কোনো পথই খোলা ছিল না। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। আমাদেরকে দেখানো হয় অভি তার দলের সবাইকে নিয়ে থানার সামনে মিছিল করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বিক্রম তখনও সরকারি অফিসে পারমিশন পাওয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই কিছু লোক কথা বলতে থাকলে সে জানতে পারে যে আজ কোনো ছাত্র যদি মিছিল করে তাহলে তাদের উপর 144 ধারায় পুলিশ দ্বারা আক্রমণ করা হবে। এই কথা শুনে বিক্রম তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখনই তার ভাইয়ের কলেজে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে তার ভাইও মিছিল করার জন্য বেরিয়ে পড়েছে। যেই ভয়টা সে পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। সে তখন আর কোনো কিছু না ভেবে তার সাইকেল নিয়ে সেই মিছিলের কাছে যেতে থাকে। এদিকে অভি সবাইকে নিয়ে থানার সামনে পৌঁছে গিয়েছিল, আর সেখানেই শচীন বন্দুক নিয়ে প্রস্তুত ছিল। সে অভিকে দেখেই বুঝতে পেরে যায় যে এই হলো এই দলের নেতা। কিন্তু তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেখে একজন অফিসার এসে শচীনকে বলতে থাকে যে তারা তো এখানে কোনো ঝামেলা করছে না, তাই তাদের গুলি করা কোনোভাবেই ঠিক হবে না। কিন্তু শচীন বলে যে 1.5 লাখ ইংরেজরা কিভাবে ইন্ডিয়ার সকল মানুষের উপর রাজ করেছে তা কি সে জানে? কারণ ইংরেজরা অনেক দলের মধ্যে শুধু একজনকেই মারত, যে কিনা দলের নেতা হতো, আর ওই একজনকে মারার ফলে মৃত্যুর ভয়ে বাকি সবার মধ্যে ছড়িয়ে পড়তো। তাদের দলের নেতাই বেঁচে না থাকলে দলের কোনো মূল্য নেই। এর জন্য সে আজ শুধুই অভিকে টার্গেট করবে, তা সে ঝামেলা করুক বা না করুক।
এরপরই দেখানো হয় সেখানে হঠাৎ করেই শচীন তার টিমকে আন্দোলনকারীদের উপর আক্রমণ করার অনুমতি দিয়ে দেয়। এদিকে অভিসহ বাকি আন্দোলনকারীরা ভাবতে থাকে যে তারা হয়তো তাদের উপর টিয়ার গ্যাস বা রাবার বুলেট দিয়ে আক্রমণ করবে, কিন্তু তখনই সবাই খেয়াল করে যে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করতে শুরু করেছে আর সেখানে কাচের বমগুলো ছোড়া হচ্ছে। অভি তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে এক এক করে সেখান থেকে তার সহযোগীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এক পর্যায়ে শচীন অভিকে টার্গেট করে একেবারে তার বুক বরাবর একটা গুলি ছুড়ে দেয়। বিক্রম ততক্ষণে সেখানে চলে এসেছিল। সে যখনই তার ভাইয়ের উপর এভাবে আক্রমণ হতে দেখে তখন সে যেন এক মুহূর্তের জন্য সেখানেই থমকে যায়। সে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে, আর তখন বিক্রমের পরে থাকা শার্ট তার গা থেকে খুলে গিয়েছিল। সেই সময় তার বুকে থাকা ট্যাটু শচীন দেখে ফেলে, আর তখনই তার একটা কথা মনে পড়ে যায়। সেই ট্রেনে যেই আন্দোলনকারীরা এসেছিল এবং যার জন্য তার হাত কেটে গিয়েছিল তার বুকেও সেই একই রকম একটা ট্যাটু আঁকা দেখতে পেয়েছিল সে। এজন্য শচীন তখন একেবারে শিওর হয়ে যায় যে এটাই সেই ছেলে যাকে সে এতদিন খুঁজে বের করার চেষ্টা করেছে। তো এরপর বিক্রমকে দেখানো হয় সে একদমই দেরি না করে তার ভাইকে তার পিঠে চড়িয়ে নেয়। এরপর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। বিক্রম তাকে বলতে থাকে যে সে যেন একদমই চিন্তা না করে, সে তার কিচ্ছু হতে দিবে না, যেভাবেই হোক সে তাকে বাঁচিয়ে ছাড়বে। বিক্রম তখন যতটা সম্ভব কষ্ট করে অভিকে তুলে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, তবে একটু একটু করে অভির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। বিক্রম তখন এক পর্যায়ে থেমে অভিকে জড়িয়ে ধরে। সে কিছুতেই তাকে যেতে দিতে চাচ্ছিল না। তখনই আমাদের দেখানো হয় সেখানে বিক্রমকে দেখার সাথে সাথে শচীন দৌড়ে চলে আসে। এক পর্যায়ে সে বিক্রমকে ধরে ফেলে আর পুলিশ দিয়ে তাকে আটক করিয়ে নেয়। কিন্তু তখন বিক্রম তার কাছে অনেক আকুতি মিনতি করে বলতে থাকে যে অভি হলো তার ছোট ভাই, সে যেন তাকে একবার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সে নিজে শচীনের কাছে আত্মসমর্পণ করছে, সে যেন তার ভাইয়ের জীবনটা বাঁচাতে দেয়। বিক্রম অনেক সময় ধরে কান্নাকাটি করে শচীনের কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু শচীন তো প্রতিশোধ স্পৃহার জন্য আর কোনো কিছুই চিন্তা করতে পারছিল না। তার চোখে কোনো মানবতাই দেখা যাচ্ছিল না। সে বিক্রমের কোনো কথাই শোনে না, বরং সে অভিকে গুলি করে ড্রেনের মধ্যে ফেলে দেয় আর বিক্রমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেখানে আনার পর শচীন বিক্রমের উপর প্রতিশোধ নিতে থাকে। বিক্রম ঠিক 5 বছর আগে একইভাবে হিন্দি বিরোধী আন্দোলনকে দমন করেছিল, রেলওয়ে ভাঙচুর করেছিল, তাছাড়া শচীনের একটা আঙুলও সে কেটে ফেলেছিল। তাই শচীন এবার তার উপরেও একইভাবে আঘাত করতে থাকে আর তার ডান হাতের একটা আঙুল কেটে ফেলে। 5 বছর আগের ঘটনার কারণে শচীনকে তার ডিপার্টমেন্টের কেউ বিশ্বাস করত না। এবার সে সবার উদ্দেশ্যে বলতে থাকে যে এবার তো সবাই তাকে বিশ্বাস করবে, তারা সবাই দেখুক সেদিন সে ধ্বংসাত্মক কোনো কাজ করেনি। আর সে বিক্রমকে বলতে থাকে যে সে 5 বছর আগে ওই রেলওয়েতে হওয়া আন্দোলনে আন্দোলনকারীদের সহযোগী ছিল না, এটা যদি প্রমাণ করতে চায় তাহলে তাকে মরতে হবে। আর শুধু বিক্রমকে নয়, তার পুরো সংগঠন এবং এই তামিল ভাষার আন্দোলনকেই সে ধ্বংস করে দিবে। সেই আন্দোলনে থাকা সব ছাত্রছাত্রীদেরকে সে শেষ করে দিবে। বিক্রম যেন তাকে জানায় যে আন্দোলনকারীরা এখন কোথায় আছে। এই বলে শচীন বিক্রমকে আরো নির্মম ভাবে নির্যাতন করতে থাকে। তবে এত বেশি মার খেয়েও বিক্রম দৃঢ় কণ্ঠে বলে যে শচীন হয়তো তার এক ভাইকে মেরে ফেলেছে, কিন্তু তাদের ভাষার জন্য লড়াই করার মতো একটা বিশাল বাহিনী এখনো দাঁড়িয়ে আছে, তাদের কাছে শচীন কখনোই পৌঁছাতে পারবে না। বিক্রমের এই বিপ্লবী কথাবার্তা শচীন একেবারেই সহ্য করতে পারে না, তাই সে বিক্রমকে আরো নির্মম ভাবে মারধর করতে থাকে আর এরপর সেখান থেকে চলে যায়। এভাবে থানার ভিতরেই সেখানে উপস্থিত এক তামিল পুলিশ অফিসারের চোখের সামনে বিক্রমকে ভয়াবহভাবে নির্যাতন করা হচ্ছিল। সেই তামিল অফিসারের বিক্রমের জন্য খুব কষ্ট হচ্ছিল, তাই যখন থানায় শচীন ছিল না তখন সে বিক্রমের কাছে যায় আর বলতে থাকে যে সে তার অনুভূতি খুব ভালো করে বুঝতে পারছে। আসলে 6 বছর আগে বিক্রম এবং তার দল হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে রেল অবরোধ আন্দোলন করেছিল, সেই আন্দোলনে অংশ নেওয়া তার সংগঠনের ছাত্র গোবিন্দ মারা গিয়েছিল। তার কি সেই কথা মনে আছে? তার মৃত্যুর আসল কারণ এই অফিসার শচীন ছিল। গোবিন্দর গায়ে আগুন লাগার ঘটনাকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে শচীন নিজেই প্রথমে গোবিন্দকে গুলি করে মেরে ফেলে, এরপর তার লাশ আগুনে পুড়িয়ে দেয়। এই কথা শুনে তো এবার বিক্রমের রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই তামিল অফিসার তখন বিক্রমকে সতর্ক করে আরো বলে যে সে যদি এখানে শচীনের আন্ডারে বদ্ধ অবস্থায় থাকে তাহলে শচীন নিশ্চিত তাকে একদিন না একদিন মেরে ফেলবে। তাই বিক্রম যেন যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বলে সে তখন বিক্রমকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে।
সেখান থেকে পালিয়ে আসার পরে বিক্রম আবারও তামিল ভাষা নিয়ে আন্দোলনের সব সদস্যকে একত্রিত করে, অর্থাৎ আগে তার সাথে যে ছিল এবং তার ভাইয়ের সাথে যারা যারা ছিল তাদের সবাইকে সে একত্রিত করে। এই আন্দোলনের শুধু তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা নয়, ভারতের নানা রাজ্যের মানুষও এর অংশ হয়। সবাইকে এক জায়গায় জড়ো করে বিক্রম বলে, তারা যদি শুধু তামিলনাড়ুতেই আন্দোলন চালিয়ে যায় তাহলে কেন্দ্রে বসে থাকা লোকেদের কান পর্যন্ত তাদের কথা পৌঁছাবে না। তাদের কানে পৌঁছে দেওয়ার মতো করে তাদেরকে কথা বলতে হবে, সব রাজ্যের স্টুডেন্টরা মিলে একসাথে আওয়াজ তুলতে হবে। এই ভাবনা থেকেই পরবর্তীতে বিক্রম দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লিতে পৌঁছানোর পরে রাতারাতি সেখানে থাকা সরকারি সব বাসের গায়ে তামিল ভাষায় হিন্দি ধ্বংস হোক লেখা হয়। আর এটা করার জন্যই সেখানে তখন বড় সড় দাঙ্গা শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই সেই সময়ে কেন্দ্রে শাসন করছিল কংগ্রেস দল। সে দলের নেত্রী ইন্দিরা গান্ধী নিজে এসে সেই দাঙ্গা পরিস্থিতি পরিদর্শন করে। বিক্রম তো ইন্দিরা গান্ধীর এখানে আসার জন্যই অপেক্ষা করেছিল। সে ঘটনাস্থলে আসার পরেই বিক্রম বাসের উপরে দাঁড়িয়ে মাইক নিয়ে তাকে তাদের কথা বুঝিয়ে বলতে থাকে। সে বলতে থাকে যে তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। সে এখানে চাকরি করার জন্য এসেছিল, যার জন্য 6 মাস ধরে সে হিন্দিও শেখে, কিন্তু সে তাদের মতো একদম পরিষ্কার করে হিন্দি বলতে না পারার কারণে তাকে চাকরি দেওয়া হয় না। আর অন্যদিকে যারা ছোটবেলা থেকে হিন্দি বলে বড় হয়েছে তারা চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে এটা তো তাদের সাথে অন্যায় করা হচ্ছে। তারা এই অন্যায় কিছুতেই মেনে নেবে না। আর তাছাড়া ইন্দিরা গান্ধীর বাবা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে ভারতের কারো সাথে কোনো অবিচার হবে না, তাই সেও যেন তার বাবার পথ অনুসরণ করে। সে আরো বলতে থাকে যে তারা কেউ হিন্দির বিরুদ্ধে নয়, কিন্তু শুধু তাদের কাছে তারা এতটুকুই অনুরোধ করছে যে ভাষাটা যেন তাদের উপর কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয়। তাই সব কথা শুনে ইন্দিরা গান্ধী বলতে থাকে যে তার বলা সব কথাই ঠিক আছে, কিন্তু তাদের রাজ্যের সবাই কি হিন্দি গ্রহণ করতে রাজি নয়? যদি 75% মানুষ এটা করতে রাজি না হয় তাহলে তার একটা অ্যাকশন নিতে পারবে। বিক্রম তখন বলে যে সে তাকে 75% স্টুডেন্ট এনে দিতে পারবে যারা কিনা হিন্দিকে তাদের উপর চাপিয়ে দেওয়াতে মোটেও খুশি নয়। সে কি চায় যে বিক্রম এটা তাকে প্রমাণ করে দেখাক? ইন্দিরা গান্ধী তখন তাকে বলে যে সে কি এটা প্রমাণ করতে পারবে? বিক্রমও তখন দৃঢ়ভাবে বলে যে হ্যাঁ, সে নিশ্চয়ই পারবে। তার রাজ্যের সবাই যে হিন্দিকে প্রধান ভাষা হিসেবে মেনে নিতে রাজি নয় তার প্রমাণ হিসেবে সে ক্যাম্পেইনের মাধ্যমে সবার কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে আনবে। সেটা দেখার পরে ইন্দিরা গান্ধী যেন তাকে ওয়াদা করে যে এই হিন্দিকে প্রধান ভাষা করার পরিকল্পনা বাতিল করা হবে। এতে ইন্দিরা গান্ধীও তখন সম্মতি দিয়ে বলে যে ঠিক আছে, যদি সত্যিই তাদের জনগণ এর বিরোধিতা করে তাহলে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। এই প্রতিশ্রুতি দেওয়ার সময় ইন্দিরা গান্ধীর পাশে থাকা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে প্রশ্ন তোলে যে সে কেন এই ছাত্রদেরকে এমন প্রতিশ্রুতি দিল। ইন্দিরা গান্ধী তখন তাকে বলে তাদেরকে শান্ত করতে হলে এই সুযোগটা তাকে দিতেই হতো। এখন তারা যদি প্রমাণ করতে না পারে তাহলে তো ইন্দিরা গান্ধীকে তাদের জন্য কিছুই করতে হবে না। আর যদি তারা প্রমাণ করতে পারেও তাহলেও পরে গিয়ে তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। এর থেকেই বোঝা যায় ইন্দিরা গান্ধীও তামিলনাড়ুর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে বিক্রম তো এ ব্যাপারে কিছুই জানতো না। সে তামিলনাড়ু ফিরে এসে নিজের পুরনো আন্দোলনের বাহিনীকে কাজে লাগিয়ে শুধু তামিলনাড়ু নয়, অন্যান্য ভাষাভাষী রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ সহ আরো বহু রাজ্যের মানুষদের তাদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করতে শুরু করে। আর এভাবেই সকল স্বাক্ষর সংগ্রহ করে সেগুলো সেই সকল নেতাদের মাধ্যমে একত্র করে ইন্দিরা গান্ধীর সামনে সঠিক সময়ে প্রেস করাই ছিল বিক্রমের মূল লক্ষ্য। এদিকে পুলিশ অফিসার শচীন যখন বিক্রমদের এভাবে স্বাক্ষর সংগ্রহ করার ব্যাপারে জানতে পারে তখন সে তাদেরই ক্যান্টিনকে ভেঙে দেওয়া এবং বিক্রমকে পরাজিত করার জন্য ময়দানে নেমে পড়ে। সে প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে কখনোই বিক্রম এবং তার দলকে একটা স্বাক্ষরও দিল্লি পর্যন্ত পৌঁছাতে দিবে না। সে তাদেরকে মাঝপথেই আটকে দেওয়ার চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী যেন তাকে বল প্রয়োগ করে তাদেরকে আটকানোর অনুমতি দিয়ে দেয়। মুখ্যমন্ত্রী তখন তাকে বলে সে না হয় সে তাকে দিল, কিন্তু তার কাছে তার পুরো টিম রেডি আছে তো? শচীন বলে সে তার আগের টিম নিয়ে আর কিছুই করতে চায় না, কারণ সেখানে তামিলনাড়ুর অনেক অফিসার রয়েছে, তারা সবাই বিক্রমের পক্ষে, তাই সে তার নতুন টিম গঠন করবে। আবার আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে একত্রিত করে কোলাচিতে আসতে বলে, কারণ কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী কোয়েম্বাটুরে আসতে চলেছেন। সেই সময় হিন্দির বিরুদ্ধে আওয়াজ তোলা জনগণের মতামত ও স্বাক্ষর করা নোটিশগুলো তাকে দেখানোর উদ্দেশ্যেই কোলাচিতে সবাই জড়ো হয়। এই খবর জানতে পেরে বিক্রম তখন তার প্ল্যান পাল্টে দিয়ে কোলাচি গ্রামে এসে পৌঁছায়। তবে শচীনের এখানে আসার কথা জানতে পেরেই আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই আত্মগোপন করে ফেলে, কারণ তারা আগেই দেখেছে যে এই পুলিশ অফিসার শচীন কি করতে পারে। সে তো বড় নেতা অভিকে মেরে ফেলেছিল আর তাদের সবার নেতা বিক্রমকে গ্রেফতার করে নিয়েছিল, তাই তারা সবাই তখন ভয় পেয়ে আত্মগোপন করে নেয়। এদিকে দেখানো হয় শচীন মনে করতে থাকে যে কোলাচি গ্রামের সাধারণ মানুষরাই হয়তো আন্দোলনরত ছাত্রদের সাহায্য করছে, তাই সে তাহলে স্পেশাল ফোর্স দিয়ে গ্রামবাসীদের উপর নির্মমভাবে
হামলা চালায়। যাকে সে সামনে পাচ্ছিল তাকেই গুলি করতে থাকে। তাদের কাছে জিজ্ঞেস করতে থাকে যে আন্দোলনের লোকেরা কোথায় লুকিয়ে আছে। মূলত আন্দোলনকারীদের বের করার জন্যই সে এমনটা করছিল। এখন দেখানো হয় সেখানে একটা বাড়িতে একটা জায়গায় লুকিয়ে থাকা সবাই ধরা পড়ে যায়, কিন্তু বিক্রম সেখান থেকে নোটিশগুলো নিয়ে কোনোভাবে পালাতে সক্ষম হয়। সচিন তখন সবাইকে ধরে হুমকি দিতে থাকে যে বিক্রম কোথায় আছে তারা যেন বলে দেয়, না হলে সে একজন একজন করে সবাইকে গুলি করে মেরে ফেলবে। কেউ যখন তাকে বলতে রাজি হচ্ছিল না তখন সে আন্দোলনের লোকজনকে এক এক করে গুলি করতে থাকে। ঠিক তখনই এসব সহ্য করতে না পেরে বিক্রম সমস্ত নোটিশ নিয়ে তার সামনে এসে হাজির হয় আর আত্মসমর্পণ করে। সে সচিনকে বলতে থাকে যে তার আসল লক্ষ্য তো শুধু বিক্রম, সে তার কাছে আত্মসমর্পণ করছে, তাই সে যেন এখন নিরীহ সাধারণ মানুষদেরকে আর ছাত্রদেরকে ছেড়ে দেয়। এই বলেই সে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তাছাড়া সে লরিতে করে সমস্ত রাজ্য থেকে সংগ্রহ করা নোটিশগুলোও সেখানে নিয়ে এসেছিল। সেগুলো তখন সচিনের হাতে চলে যায়, আর সচিন যখন সেই নোটিশগুলো জ্বালাতে যায় তখনই সে লক্ষ্য করে এগুলো তো সব নকল পেপারস। আসলে বিক্রম এই নকল পেপারগুলো ব্যবহার করে সচিনকে ধোঁকা দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে মানুষের স্বাক্ষরিত নোটিশগুলো তখন ট্রেনে করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সচিন এটা বুঝতে পেরে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে রাগের চোটে বিক্রমকে মারতে শুরু করে। এরপর সে আর একদমই দেরি না করে সেই ট্রেনকে থামানোর জন্য ট্রেনে উঠে যায়। তখন বিক্রমও কোনোভাবে পুলিশদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেই ট্রেনে উঠে পড়ে। তখন তাদের দুজনের মধ্যে ভীষণ ফাইট হয়। এরই মধ্যে নোটিশগুলো সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্টেশনে পৌঁছে গিয়েছিল। তার সামনে তখন বিভিন্ন রাজ্য থেকে আনা স্বাক্ষরগুলো পেশ করা হয়। হিন্দি তাদের উপর যেন চাপিয়ে দেওয়া না হয় এবং তাদের প্রধান ভাষা না করা হয়, আর তাদের রাজ্যের ভাষাকেই যেন তাদের প্রধান ভাষা করা হয়। এইসবেরই নোটিশগুলো সমস্ত ভাষা আন্দোলনের ছাত্ররা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেয়। সবাই জানায় তাদের ভাষাই প্রধান ভাষা হোক। শেষ পর্যন্ত সরকারের কাছে বিক্রম প্রমাণ করতে পারে যে তার রাজ্যের সবাই একটা জিনিসই চায়। আর আমরা দেখতে পাই বিক্রম এবং সচিনের যখন তুমুল লড়াই চলে তখন বিক্রম কোনোভাবে সচিনকে পরাস্ত করতে পেরেছিল। আর এরপর আহত অবস্থাতেই সে সেই স্টেশনে এসে পৌঁছায় এবং প্রধানমন্ত্রীর সামনে যায়। ইন্দিরা গান্ধী প্রথমে ভেবেছিল যে সে আন্দোলনকারীরা যাই প্রমাণ করুক না কেন শেষে সে সেই সিদ্ধান্তটাই নিবে যেটা তার কাছে সঠিক বলে মনে হবে, কিন্তু তাদের এত বেশি এই বিষয়টা নিয়ে চেতনা দেখে সে আর কোনোভাবেই তাদের এই প্রস্তাবকে বাতিল করতে পারেনি। তাই সে তখন হিন্দি ভাষায় এভাবে তাদের উপর চাপিয়ে দেওয়াটা বাতিল করে দেয়। আর এটাই হয়ে যায় আন্দোলনরত ছাত্রদের প্রথম বড় জয়। এই সমস্ত সংগ্রাম এবং প্রতিবাদের জন্যই আজও তামিল ভাষা টিকে আছে। এরপর থেকে কেউ আর তাদের উপর কখনো জোরপূর্বক অন্য ভাষা চাপিয়ে দিতে পারেনি। আর তাদের এই জয়ের দৃশ্য দেখিয়েই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।